বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু এখন একটা বিরাট তোলপাড় চলছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৬টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা এনবিএফআই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন একটু ভেনে দেখি ঠিক কী ঘটছে আর কেন এই সিদ্ধান্তটা এত বেশি গুরুত্বপূর্ণ। এখন এই খবরটা শোনার পর সবার মনেই কিন্তু একটাই প্রশ্ন আসছে, যারা এই প্রতিষ্ঠানগুলোতে টাকা রেখেছেন তাদের কি হবে? তাদের কষ্ট করে জমানো টাকাটা কি আদৌ নিরাপদ? এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। তবে একটা আশার কথাও আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে আশ্বাস দিয়েছেন যে একটা সমাধানের পথে এগোনো হচ্ছে, আর আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে শুরু করবেন। কিন্তু কথা হচ্ছে, এই সমাধানটা ঠিক কিভাবে কাজ করবে, আর পরিস্থিতিটাই বা এমন ভয়াবহ হলো কেন, সেটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। তাহলে এই সংকটের গোড়ায় কি আছে, মানে কিভাবে এই প্রতিষ্ঠানগুলো এমন একটা পর্যায়ে এসে পৌঁছল? এর পেছনে আসলে বছরের পর বছর ধরে জমে থাকা কিছু মারাত্মক সমস্যা রয়েছে। ৯৮%। একবার ভেবে দেখুন, এটা হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার। মানে ১০০ টাকা লোন দিলে ৯৮ টাকায় আর ফেরত আসছে না। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই খেলাপি ঋণের পরিমাণ ৭৫ থেকে ৯৮% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সোজা বাংলায় বললে, প্রতিষ্ঠানগুলো যে টাকা ঋণ দিয়েছে তার প্রায় পুরোটাই একরকম গায়েব হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ ঋণ খেলাপি হলো কেন? এটা কি এমনি এমনি হয়েছে? না, একদমই না। এর পেছনের মূল কারণটাই ছিল সীমাহীন দুর্নীতি আর ভয়াবহ অব্যবস্থাপনা। আর এর সরাসরি ফল কি হল? প্রতিষ্ঠানগুলোর যে মূলধন, যে ভিত্তি, সেটাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের দাঁড়ানোর মতো আর কোনো অবস্থাই নেই। এই দুর্নীতির সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা দেখি, তাহলে পিকে হালদার কেলেঙ্কারির কথা বলতেই হয়। ব্যাপারটা কি হয়েছিল? একদম ভুয়া, মানে কাগজে কোম্পানি খুলে সেগুলোর নামে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয়, সেই টাকা আর কখনোই ফেরত আসেনি। আর এই একটা কেলেঙ্কারিতেই পিপলস লিজিং আর এফএএস ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানগুলো থেকে ৩,৫০০ কোটি টাকারও বেশি অর্থ লোপাট হয়ে যায়, যা তাদের একরকম দেউলিয়া করে দেয়। তো যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তখন তো নিয়ন্ত্রক সংস্থাকে মাঠে নামতে হয়, তাই না? ঠিক এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক কিছু কঠিন কিন্তু খুবই জরুরি পদক্ষেপ নিল। তাহলে সিদ্ধান্তটা ঠিক কি? মোট ৬টা প্রতিষ্ঠানকে পুরোপুরি বন্ধ, বা যাকে বলে লিকুইডেট করা হচ্ছে। এর মধ্যে আছে এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফরেস্ট ফিন্যান্স, অ্যাভিভা ফিন্যান্স, পিপলস লিজিং আর ইন্টারন্যাশনাল লিজিং। এখন এই লিকুইডেশনের মানে হল, প্রতিষ্ঠানগুলোর সব সম্পদ বিক্রি করে পাওনাদারদের টাকা যতটুকু সম্ভব শোধ করা হবে। আর বাকি ৩টা প্রতিষ্ঠান, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স আর প্রাইম ফাইন্যান্সকে তাদের অবস্থা ঠিক করার জন্য শেষ সুযোগ হিসেবে ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে এই প্রতিষ্ঠানগুলোকে অনেকবার রিভিউ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, কিন্তু তারা নিজেদেরকে ঠিক করার মতো কোনো বাস্তবসম্মত পথ দেখাতে পারেনি। মানে বোঝাই যাচ্ছে, এই সিদ্ধান্তটা হুট করে নেওয়া হয়নি। অনেক সুযোগ দেওয়ার পরও যখন কিছু হয়নি, তখনই এই চরম পদক্ষেপ নিতে হয়েছে। আচ্ছা, চলুন এবার সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আবার ফিরে আসি। যারা টাকা রেখেছিলেন, সেই আমানতকারীরা তাদের টাকাটা কিভাবে ফেরত পাবেন? বাংলাদেশ ব্যাংক কিন্তু এটার জন্যও একটা নির্দিষ্ট প্ল্যান করেছে। এই টাকা ফেরতের প্রক্রিয়াটা মূলত ৩টা ধাপে হবে। প্রথমত, প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদ আর মোট দেনা কত, সেটার একটা হিসেব করা হবে। এরপর দরকার হলে সরকার থেকে আর্থিক সাপোর্ট দেয়া হবে, এবং সবশেষে আমানতকারীদের মূল টাকাটা ফেরত দেওয়ার কাজ শুরু হবে। এখানে কয়েকটা বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা ভালো। ১. টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, মানে রমজানের আগেই। ২. আমানতকারীরা শুধু তাদের আসল টাকাটাই, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত পাবেন। এর ওপর কোনো সুদ কিন্তু দেয়া হবে না। আর পুরো প্রক্রিয়াটা সহজ করতে সরকার প্রায় ৫,০০০ কোটি টাকা সাপোর্ট দিতে প্রাথমিকভাবে রাজি হয়েছে। এখন দেখুন, এই সিদ্ধান্তের প্রভাব কিন্তু শুধু এই কয়েকটা প্রতিষ্ঠান বা তাদের আমানতকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর একটা সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের পুরো আর্থিক খাতের ওপরেই পড়বে। চলুন দেখি সেই ব্যাপারটা কি। নিয়ন্ত্রক সংস্থার বা রেগুলেটরের যুক্তিটা কিন্তু বেশ সোজাসাপটা।
তাদের মতে এই দেউলিয়া প্রতিষ্ঠানগুলোকে যদি আরও চলতে দেওয়া হতো তাহলে ভবিষ্যতে ক্ষতিটা আরও বাড়ত। তাই সাময়িকভাবে কিছু সমস্যা হলেও লম্বা সময়ের জন্য স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপটা জরুরি ছিল। এটাকে অনেকটা গ্যাংগ্রিন হয়ে যাওয়া অঙ্গ কেটে ফেলার মতো একটা ব্যাপার বলা যায়, যাতে পুরো শরীরটা বেঁচে যায়। আর সবকিছুর শেষে এর একটা সাংকেতিক গুরুত্ব কিন্তু আছে। অতীতে হয়তো অনেক সময় রাজনৈতিক বা অন্য কোনো কারণে এমন প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেওয়া হতো, কিন্তু এবারের পদক্ষেপটা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম কঠোর একটা সিদ্ধান্ত। এটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে আর্থিক খাতের ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো সব মিলিয়ে যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় সেটা হলো, এই কঠোর পদক্ষেপগুলো কি আসলেই বাংলাদেশের আর্থিক খাতের জন্য একটা নতুন, আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খল যুগের সূচনা করছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।